আইপিএস ম্যাডাম দিল্লি মুখ্য সদর দপ্তর থেকে ফিরছিল। রাস্তায় এক সাধু মহাত্মার অসভ্যতা তারপর যা হল তা অবাক করার মতো ছিল। বন্ধুরা, দিল্লি পুলিশ মুখ্য সদর দপ্তরে সেদিন হইচই একটু বেশি ছিল। ফাইলগুলো এদিক ওদিক যাচ্ছিল এবং অফিসাররা নিজেদের কাজে লেগেছিল। সেই মধ্যে এএসপি সীমা যাদবকে একটা জরুরি আদেশ মিলল। আদেশ পড়তে গিয়ে তাদের বুঝে গেল যে এখন তাদের নতুন দায়িত্ব শুরু হতে চলেছে। তাদের ট্রান্সফার দিল্লি থেকে উত্তরপ্রদেশের বরেলি জেলায় করে দেওয়া হয়েছে। এই পোস্টিং সহজ ছিল না, কিন্তু সীমা যাদবকে কঠিন দায়িত্বের অভ্যাস ছিল। সীমা যাদব ফাইল বন্ধ করল এবং গভীর শ্বাস নিল। বাইরে থেকে তিনি শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে তাদের মনে অনেক ধরনের চিন্তা চলছিল। নতুন জেলা, নতুন লোক, নতুন অবস্থা, সবকিছু নতুন হতে চলেছে। বরেলির সম্পর্কে তিনি অনেক কিছু শুনেছিল। কোথাও অপরাধ বেশি, কোথাও নকল সাধু, কোথাও গরিব এবং অসহায় লোক। সীমা যাদব জানত যে সেখানে গিয়ে তাদের কড়া সিদ্ধান্ত নিতে হবে। দিন ডুবে গেছে। সন্ধ্যা ধীরে ধীরে রাতে পরিণত হচ্ছিল। অনেক লোক বলো যে সকালে বের হওয়া ভালো হয়, কিন্তু সীমা যাদব সময় নষ্ট করার মতো অফিসার ছিল না। তিনি স্থির করল যে সেই রাতেই বরেলির জন্য রওনা হবেন। সরকারি গাড়ি তৈরি ছিল। ড্রাইভার মঙ্গল আগে থেকেই অপেক্ষা করছিল। মঙ্গল একটা সোজা সাদা গ্রাম্য লোক ছিল যে বেশি কথা বলতো না। তার সাথে গানম্যান পাপ্পু ছিল। পাপ্পু যুবক ছিল, একটু উৎসাহী এবং সবসময় সতর্ক থাকার মতো। রাত প্রায় ৯টায় গাড়ি দিল্লি থেকে বেরিয়ে পড়ল। রাস্তাগুলো ধীরে ধীরে নির্জন হয়ে যাচ্ছিল, শহর পিছনে ছেড়ে যাচ্ছিল এবং অন্ধকার সামনে বাড়ছিল। গাড়ি হেডলাইট দূর পর্যন্ত রাস্তা দেখাচ্ছিল। চারদিকে নীরবতা ছিল। কখনো কোনো ট্রাক বা বাস সামনে থেকে চলে যেত, তারপর সেই নীরবতা ফিরে আসত। সীমা যাদব পিছনের সিটে বসেছিল। তিনি তাদের টুপি খুলে পাশে রাখল। জানালা থেকে বাইরে দেখতে দেখতে তিনি চিন্তায় ডুবে গেল। তাদের বারবার এই প্রশ্ন উঠছিল যে বরেলিতে কি অবস্থা হবে, সেখানকার পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, সেখানকার লোকেরা কানুনের উপর ভরসা করে কিনা বা ভয়ের ছায়ায় জীবনযাপন করে। ড্রাইভার মঙ্গল মাঝে মাঝে আয়না থেকে ম্যাডামকে দেখে নিত। তাকে একটু ঘাবড়ে যাচ্ছিল, কারণ রাস্তা জঙ্গল দিয়ে যাচ্ছিল। সে ধীরে গলায় বলল, ম্যাডাম, সামনের রাস্তা একটু নির্জন। সীমা যাদব শান্ত স্বরে উত্তর দিল, কোনো কথা নেই মঙ্গল, গাড়ি ঠিকমতো চালাতে থাকো। তাদের গলায় ভয় ছিল না, শুধু ভরসা ছিল। পপ্পু সামনের সিটে বসে সব দিকে নজর রাখছিল। তার আঙুলগুলো কখনো কখনো বন্দুকের কাছে চলে যেত, কিন্তু সেও ম্যাডামের মতো চুপ ছিল। যত যত রাত গভীর হচ্ছিল, রাস্তা আরও নির্জন হয়ে যাচ্ছিল। দুদিকে উঁচু উঁচু গাছ দাঁড়িয়েছিল, যাদের ছায়া রাস্তায় অদ্ভুত অদ্ভুত আকার তৈরি করছিল। হাওয়ায় ঠান্ডা ছিল এবং দূরে কোথাও শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছিল। মঙ্গলের মনে ভয় বসতে লাগল, কিন্তু সে কিছু বলতে পারল না। সীমা যাদবের মন এখন অতীতের স্মৃতিতে চলে গেল। তিনি চিন্তা করল যে কিভাবে তিনি পরিশ্রম করে এই মর্যাদা অর্জন করেছিল, কিভাবে তিনি প্রত্যেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তাদের মনে পড়ল যে অনেকবার লোকেরা বলেছে যে পুলিশের চাকরি মহিলাদের পক্ষে নয়, কিন্তু তিনি প্রত্যেকবার নিজেকে প্রমাণ করেছিল। তাদের এও অনুভব হল যে বরেলিতে তাদের মুখোমুখি হবে এমন লোকেরা যারা ধর্ম, সাধু এবং আস্থার আড়ালে ভুল কাজ করে। সীমা যাদব মনে মনে স্থির করল যে যাই হোক না কেন, তিনি কানুনের সাথে আপোষ করবেন না। গাড়ি সামনে বাড়তে থাকল। ঘড়ির কাঁটা 12র কাছে পৌঁছাচ্ছিল। চারদিকে অন্ধকার এবং নীরবতা ছিল। এমন লাগছিল যেন রাস্তা নিজে কোনো অজানার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সীমা যাদবের মুখ এখনও শান্ত ছিল। তাদের চোখে ভয় নয়, বরং দায়িত্বের চমক ছিল। মঙ্গল গাড়ির গতি একটু কমিয়ে দিল। তাকে লাগছিল যে এই রাস্তায় কিছু হতে পারে। এখনও শান্ত ছিল। তাদের চোখে ভয় নয়, বরং দায়িত্বের চমক ছিল। মঙ্গল গাড়ির গতি একটু কমিয়ে দিল। তাকে লাগছিল যে এই রাস্তায় কিছু হতে পারে। পাপ্পু বাইরে ঝুঁকে দেখল। পরিবেশ ভারী হয়ে উঠেছে। সীমা যাদব হালকা করে চোখ বন্ধ করল এবং মনে মনে নিজেকে বলল, যা হবে দেখা যাবে। আমি ভয় পেতে আসিনি, আমি ব্যবস্থা সংশোধন করতে এসেছি। তাদের জানা ছিল না যে সামনে কিছু সময়ের মধ্যে তাদের এই যাত্রা একটা সাধারণ সফর থাকবে না, বরং একটা এমন সত্যের মুখোমুখি হবে যা পুরো জেলার ছবি বদলে দেবে। গাড়ি অন্ধকার রাস্তায় সামনে বাড়তে থাকল।
হঠাৎ সামনে রাস্তার মাঝে একটা ছায়া নড়ে উঠল, দেখা গেল। ড্রাইভার মঙ্গল তৎক্ষণাৎ ব্রেক চাপল। টায়ারের আওয়াজের সাথে গাড়ি থেমে গেল। হেডলাইটের আলোয় একটা লোক দাঁড়িয়েছিল, যার শরীরে গেরুয়া কাপড় ছিল এবং হাতে লাঠি, মাথায় জটা, কিন্তু চাল টলমল করছে। পাপ্পু সতর্ক হয়ে বলল, ম্যাডাম, কোনো সাধু লাগছে, কিন্তু ঠিক লাগছে না। সীমা যাদব মনোযোগ দিয়ে দেখল, সাধুর কাপড় ছিল, কিন্তু তার চোখ লাল ছিল এবং শরীর থেকে মদের তীব্র গন্ধ আসছিল। সে টলটলে টলটলে গাড়ির কাছে এলো এবং আয়নায় হাত মারতে লাগল। আরে গাড়ি থামাও, তোমরা কে? সে উচ্চ স্বরে বলল। মঙ্গল ঘাবড়ে গেল। সে ধীরে গলায় বলল, ম্যাডাম, এ তো নেশায় লাগছে। সাধু গাড়ির সামনে এসে রাস্তা পুরোপুরি আটকে দিল। তার কথায় কোনো মর্যাদা ছিল না। এই এলাকা আমার, জিজ্ঞাসা না করে কেউ যায় না, সে অসভ্যভাবে বলল। পপ্পু গাড়ি থেকে নামতে চলছিল, কিন্তু সীমা যাদব তাকে ইশারায় থামাল। তিনি আয়না একটু নামিয়ে শান্ত গলায় বলল, বাবা, আমাদের যেতে দিন, রাত অনেক হয়ে গেছে। সাধু তাদের গলা শুনে আরও কাছে এলো। তার চোখ ঠিক ছিল না। সে হাসতে লাগল। আরে, এত রাতে একা মহিলা কোথায় যাচ্ছে? তার কথা শুনে মঙ্গল এবং পপ্পুর রক্ত ফুটে উঠল। পপ্পু কড়া গলায় বলল, ভদ্রতায় থাকো, রাস্তা থেকে সরো। কিন্তু সাধু আরও উত্তেজিত হয়ে গেল। সে গালাগালি করতে লাগল, আমাকে আইন শেখাবে না, এখানে আমার রাজ চলে। সীমা যাদব সবকিছু চুপচাপ দেখছিল। তিনি বুঝে গেল যে এ কোনো সাধু নয়, বরং অপরাধী। তার বলার ধরন, নেশা এবং হুমকি সবকিছু স্পষ্ট বলছিল যে এই লোকটি অভ্যাসগতভাবে ভুল। তিনি ইচ্ছাকৃতভাবে ভয়ের নাটক করল এবং ধীরে গলায় বলল, বাবা, আমরা বাইরের লোক, ভুল হয়ে গেছে, আপনি যা বলবেন মেনে নেব। এটা শুনে সাধুর অহংকার আরও বেড়ে গেল। তাহলে চলো আমার সাথে, সে আদেশ দিল। রাতে অনুমতি ছাড়া বেরোবে তো মূল্য দিতে হবে। মঙ্গল কাঁপছিল। পপ্পুর হাত বন্দুকের দিকে বাড়ল, কিন্তু সীমা যাদব আবার ইশারায় মানা করল। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন এই লোকটি তার আসল পরিচয় নিয়ে যাবে। সীমা যাদব গাড়ি থেকে নামল। তিনি সাধুকে বলল, বাবা, আমরা আপনার কথা মেনে নিচ্ছি, শুধু আমাদের কোনো ক্ষতি করবেন না। সাধুকে লাগল যে সে জিতে গেছে। সে সামনে সামনে চলতে লাগল। কিছুদূর জঙ্গলের ভিতরে একটা কাঁচা রাস্তা যাচ্ছিল। সেখানে একটা পুরনো ঝুপড়ি এবং সামনে কিছু ঘর তৈরি ছিল। চারপাশে অদ্ভুত নীরবতা ছিল। যেমনই তারা ভিতরে পৌঁছল, সীমা যাদবকে ভিতর থেকে ঘৃণা আসতে লাগল। সেখানে মদের বোতল পড়েছিল, নোংরামি ছড়ানো ছিল এবং কিছু লোক এদিক ওদিক বসেছিল। সেই লোকদের চোখ ঠিক ছিল না। তারা সাধুকে দেখে উঠে দাঁড়াল। বাবা এসে গেছে, তাদের মধ্যে একজন বলল। সীমা যাদব চারদিকে মনোযোগ দিয়ে দেখল। তিনি প্রত্যেক রাস্তা, প্রত্যেক লোক এবং প্রত্যেক জিনিসকে মনে বসিয়ে রাখছিল। তাদের বুঝে গেল যে এটা কোনো একা লোক নয়, বরং পুরো গ্যাং। সেই সময় ভিতর থেকে কিছু মেয়ের ধীরে আওয়াজ শোনা গেল। কারো কান্নার আওয়াজ ছিল, কারো ভয়ে কাঁপার। সীমা যাদবের হৃদয় জোরে ধড়কতে লাগল। এখন তাদের পুরো যকিন হয়ে গেল যে এই লোকটি সাধু নয়, বরং খুব বড় অপরাধী। সাধু মদের গ্লাস তুলে বলল, এখানে যা আসে আমার ইচ্ছায় যায়। তার কথায় অহংকার ছিল, আইনের কোনো ভয় নেই। সীমা যাদব তাদের রাগ ভিতরে চেপে রাখল। তিনি সাধুর দিকে দেখে বলল, বাবা, আপনি খুব শক্তিশালী লাগছেন। এটা শুনে সাধু আরও খুশি হয়ে গেল। শক্তি তো আছে, ওপরওয়ালার আশীর্বাদ, সে হাসতে হাসতে বলল। সীমা যাদব সেই স্থির করল যে এখনই লোকটির শেষ নির্ধারিত। তিনি শুধু নিজের জন্যে নয়, বরং সেই অসহায় মেয়েদের জন্যেও দাঁড়াবেন। রাত আরও গভীর হয়ে যাচ্ছিল, কিন্তু এই অন্ধকারে এখন আইনের আলো জ্বলতে চলেছে। এটা সীমা যাদব ভালো করে জানত। বন্ধুরা, রাত আরও গভীর হয়ে গেছে। ঝুপড়ির ভিতরে অদ্ভুত ধরনের দম বন্ধ করা ছিল। মদের গন্ধ, ফিসফিসানি এবং ভয়ে ভরা নীরবতা, সব কিছু সীমা যাদবকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি শান্ত ছিল, কিন্তু তাদের চোখ প্রত্যেক ছোট বড় কথা ধরছিল। কে কোথায় দাঁড়িয়ে আছে, কোন ঘর থেকে আওয়াজ আসছে, বাইরে বের হওয়ার রাস্তা কোথায়, তিনি সব মনে বসিয়ে রাখছিল। কিছুক্ষণ পর বাবা কালু ইশারায় তাদের লোক ছোটুকে ডাকল। ছোটু ফুর্তিতে কাছে এলো। তার চালে ভয় নয়, বরং অভ্যেস ছিল, যেন এটা সব রোজের কাজ। বাবা তাকে কিছু বলল, তারপর হাসতে হাসতে সীমা যাদবের দিকে দেখল। এই জায়গা নিরাপদ, সে বলল, এখানে যা হয় বাইরে যায় না।
সীমা যাদব ভয়ের হালকা নাটক করল এবং ধীরে গলায় বলল, বাবা, আমরা বাইরের লোক, আমাদের কিছু বোঝা যায় না, আপনি যেমন বলবেন তেমন করব। এটা শুনে বাবা আরও নিশ্চিন্ত হয়ে গেল। সে কাছের ঘরের দিকে ইশারা করল। দরজা অর্ধেক খোলা ছিল। ভিতর থেকে শিসকানির আওয়াজ আসছিল। সীমা যাদব ঝলক দেখল। কিছু মেয়ে ভয়ে বসেছিল। কারো চোখে অশ্রু ছিল, কারো মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কোনো জোর জবরদস্তির দৃশ্য দেখানো হয়নি, কিন্তু পরিবেশ থেকেই স্পষ্ট ছিল যে এখানে ভুল হচ্ছে। সীমা যাদবের হৃদয় ভারী হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে রাখল। তাদের জানা ছিল যে একটা ছোট ভুল সব নষ্ট করতে পারে। তিনি তাদের পদক্ষেপ সতর্ক রাখল এবং বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকল। বাবা তাদের অহংকারে সব উগড়ে দিচ্ছিল। কোথায় কোথায় তার ঠিকানা আছে, কোন রাস্তা দিয়ে লোকেরা আসা যাওয়া করে, কোন লোক কোন জায়গায় পাহারা দেয়। কিছুক্ষণ পর বাবা বাইরে বেরিয়ে এলো। সে বলল যে অন্য জায়গাও দেখাবে। সীমা যাদব মনে মনে ধন্যবাদ দিল। এটাই ছিল পুরো জাল বোঝার সুযোগ। তারা বাইরে এলো। ঠান্ডা হাওয়া চলল। জঙ্গলের রাস্তায় নীরবতা ছিল, কিন্তু এখন সীমা যাদবকে রাস্তা চেনা যেতে লাগল। মোড়, কাঁচা পথ, ভাঙা সেতু সব তাদের স্মৃতিতে লিপিবদ্ধ হচ্ছিল। দ্বিতীয় ঠিকানায় পরিবেশ আরও ভয়ানক ছিল। সেখানে ২-৩টে ঘর ছিল, যাদের বাইরে মোটা তালা ঝুলছিল। ছোট তালা খুলল। ভিতরে সাধারণ ঘর ছিল, কিন্তু কোণে রাখা জিনিস থেকে স্পষ্ট ছিল যে এখানে লোকেরা দীর্ঘ সময় রাখা হয়। দেয়ালে বানানো নিশান এবং মেঝের অবস্থা সব কিছু বলছিল। সীমা যাদব কিছু না বলে সব দেখে নিল। সেই জায়গায় একটা মেয়ে গুড়িয়া মিলল। সে ভয়ে ছিল, কিন্তু তার চোখে আশার হালকা চমক ছিল। সীমা যাদব তাকে দেখে চোখে চোখে ভরসা দিল। গুড়িয়া ধীরে বলল, দিদি, এখানে কেউ সাহায্য করে না। সীমা যাদব খুব ধীরে গলায় উত্তর দিল, হিম্মত রাখো, সব ঠিক হবে। এই ছোট কথোপকথন খুব বড় ভরসা ছিল। গুড়িয়া ইশারায় চারপাশের রাস্তা বলল, কোন সময় পাহারা ঢিলা থাকে, কোন লোক কখন আসে। সীমা যাদব সব বুঝে নিল। এখন পর্যন্ত রাতের একটা বড় অংশ কেটে গেছে। বাবাকে ভরসা হয়ে গেল যে সামনে দাঁড়ানো মহিলা ভয় পেয়ে গেছে। সে অহংকারে বলল, এই এলাকা আমার, এখানে পুলিশও জিজ্ঞাসা না করে আসে না। সীমা যাদব মনে মনে স্থির করল। তাকে কি জানা ছিল যে সামনে দাঁড়ানো মহিলা সেই, যার নামে বড় বড় অপরাধীরা কাঁপে? কিছুক্ষণ পর সুযোগ মিলতে গিয়ে সীমা যাদব তাদের আসল পরিচয় প্রকাশ করল। তিনি সোজা চোখে বাবার দিকে দেখল এবং কড়া গলায় বলল, আমি সীমা যাদব, বারেলির নতুন এসপি। এক মুহূর্তের জন্যে সবকিছু থেমে গেল। বাবার হাসি অদৃশ্য হয়ে গেল। ছোটুর মুখের রং উড়ে গেল। কাউকে বোঝা যাচ্ছিল না যে কি বলবে। সীমা যাদব চিৎকার না করে, হুমকি না দিয়ে বলল, তোমার সব ঠিকানা, রাস্তা এবং লোক সব আমার কাছে আছে। তিনি আরও বলল, যে মেয়েরা এখানে আছে তাদের এক্ষুনি নিরাপদে বের করা হবে। তোমরা যা করেছ তার হিসাব আইন করবে। বাবা কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হল না। তার অহংকার মুহূর্তে ভেঙে গেছে। সেই সময় সীমা যাদব স্থির করল যে এখন এক মুহূর্তও হারানো যাবে না। তিনি সংকেত স্থির করে দিয়েছিল, বারেলি পৌঁছাতে গিয়ে পুরো কার্যক্রম হবে। রাতের এই অন্ধকারে, যেখানে ভয়ের রাজ ছিল, এখন আইনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। সীমা যাদবের মুখে শান্তি ছিল, কারণ তাদের জানা ছিল যে ন্যায় খুব কাছে। ভোর হওয়ার আগেই গাড়ি বারেলির সীমায় প্রবেশ করেছে। রাস্তার দুদিকে হালকা হালকা আলো ছড়াতে লাগল। সীমা যাদবের চোখে ঘুম ছিল না, কিন্তু মুখে ক্লান্তি দেখা যাচ্ছিল না। তাদের মনে রাতের প্রত্যেক ছবি স্পষ্ট ছিল, প্রত্যেক মোড়, প্রত্যেক ঠিকানা, প্রত্যেক লোক। তিনি মনে মনে স্থির করেছে যে এখন একটাও ভুল হওয়া উচিত নয়। যেমনই তারা শহরে পৌঁছাল, তিনি সোজা পুলিশ লাইনের দিকে গেল। সেখানে পৌঁছাতে গিয়ে তিনি সবার আগে দারোগা রাম খিলাবরকে ডাকাল। রাম খিলাবন পুরনো অভিজ্ঞতার পুলিশ ছিল, যে অনেক কিছু দেখেছে। সীমা যাদব সময় না হারিয়ে তাকে পুরো কথা সংক্ষেপে বুঝিয়ে দিল, কোথায় কোথায় ঠিকানা আছে, কে কে লোক জড়িত এবং কোন সময় কি করতে হবে। রাম খিলাবন গম্ভীর হয়ে বলল, ম্যাডাম, যদি একসাথে কার্যক্রম না হয় তাহলে এই লোকেরা পালাতে পারে। সীমা যাদব মাথা নাড়ল, এজন্যই আমরা সব জায়গায় একসাথে দাবিশ দেব। কিছুক্ষণের মধ্যে এসডিএম শৈলেন্দ্র মিশ্র পৌঁছে গেল। কাগজি কার্যক্রম, মেডিকেল টিম, মহিলা পুলিশ সব কিছুর ব্যবস্থা সেই সময় করে দেওয়া হল। সীমা যাদব স্পষ্ট শব্দে বলল যে কোনো মেয়েকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার অনুমতি দেওয়া হবে না এবং প্রত্যেক পদক্ষেপ আইন অনুসারে নেওয়া হবে। সূর্য উঠতে গিয়ে পুলিশের গাড়িগুলো আলাদা আলাদা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল।
প্রত্যেক টিমকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কাউকে হিরো হওয়ার দরকার নেই, শুধু কাজ ঠিক মতো করতে হবে। সীমা যাদব নিজে সবচেয়ে সংবেদনশীল ঠিকানার দিকে বাড়ল। প্রথম ঠিকানা সেটাই ছিল যেখানে রাতে সবচেয়ে বেশি হইচই দেখা গেছে। পুলিশের গাড়ি যেমনই সেখানে পৌঁছাল, কিছু লোক পালাতে লাগল, কিন্তু চারদিক থেকে ঘেরাও ছিল। ছোটু ধরা পড়ল। তার মুখে ভয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কিছু বলতে পারছিল না। ভিতরে যেতে গিয়ে যে দৃশ্য সামনে এলো তা কারো হৃদয়ে হিলিয়ে দেওয়ার মতো ছিল। ঘরে নীরবতা ছিল, কিন্তু ভয়ে বাতাসে ভাসছিল। মহিলা পুলিশ তৎক্ষণাৎ মেয়েদের বাইরে বের করল। কারো চোখে অশ্রু ছিল, কারো চোখে স্বস্তি। তাদের সাহস দেওয়া হলো এবং নিরাপদ গাড়িতে বসানো হলো। দ্বিতীয় ঠিকানায় বাবা কালু উপস্থিত ছিল না। সম্ভবত তাকে আন্দাজ হয়ে গেছে, কিন্তু পালানোর রাস্তা তার জন্য বন্ধ হয়ে গেছে। পুলিশ টিম 4 দিক থেকে চাপ তৈরি করল। কিছুক্ষণের মধ্যে সে ধরা পড়ল। তার মুখ থেকে রাতের অহংকার অদৃশ্য ছিল। এখন সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সীমা যাদব সামনে এলো। তিনি উচ্চ গলায় কথা বলল না, কোনো দেখাবি করল না, শুধু এতটা বলল, যা করেছ তার উত্তর আইন দেবে। বাবা কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ সাথ দিচ্ছিল না। তাকে হাতকড়া পরানো হলো। চারপাশে দাঁড়ানো লোকেরা চুপচাপ দেখছিল। কিছুক্ষণ আগে যাকে তারা মহাত্মা মেনে পূজা করত, সে এখন অপরাধী হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় এবং চতুর্থ ঠিকানায়ও কার্যক্রম হল। কোথাও থেকে নকল কাগজ মিলল, কোথাও থেকে মদ এবং অবৈধ জিনিস। প্রত্যেক জিনিস জব্দ করা হলো। প্রত্যেক বয়ান লিপিবদ্ধ করা হলো। কাউকে ভয় দেখানো হয়নি, কিন্তু কড়াকড়ি স্পষ্ট ছিল। কার্যক্রম শেষ হতে হতে দুপুর হয়ে গেল। পুলিশ লাইনে প্রেসকে ডাকা হলো। সীমা যাদব সোজা শব্দে বলল যে ধর্ম বা ভেষের আড়ালে অপরাধ করা লোকদের ক্ষমা করা যাবে না। তিনি এও স্পষ্ট করল যে পীড়িতদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের পুরো সাহায্য দেওয়া হবে। সন্ধ্যা ডুবতে লাগল। ক্লান্তি এখন শরীরে নামতে লাগল, কিন্তু মনে সন্তোষ ছিল। সীমা যাদব তাদের ঘরে বসে। তিনি জানালা থেকে বাইরে দেখল। শহর স্বাভাবিক হচ্ছিল। লোকদের মুখে হালকা স্বস্তি। তাদের মনে পড়ল সেই মুহূর্ত যখন রাতের অন্ধকারে তিনি ভয়কে নিয়ন্ত্রণে রেখে মনে কাঁপিয়ে তুলেছিল। যদি সেই সময় তাড়াহুড়ো হতো, তাহলে সম্ভবত সত্য সামনে আসত না। তিনি মনে মনে নিজেকে বলল, আইনের জয় সবসময় ধৈর্য থেকে হয়। দারোগা রাম খেলাভান এসে বলল যে মেডিকেল চেক এবং বয়ানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এসডিএম আইনি আনুষ্ঠানিকতার নিশ্চিতকরণ করেছে। প্রত্যেক লিঙ্ক সঠিক জায়গায় যুক্ত হচ্ছিল। রাত আবার নামল, কিন্তু এবার পরিবেশ আলাদা ছিল। ভয়ের জায়গায় ভরসা ছিল। সীমা যাদব ফাইল বন্ধ করল এবং চেয়ার থেকে উঠল। তাদের জানা ছিল যে এই লড়াই এখানে শেষ হয় না, কিন্তু একটা বড় জাল আজ ভেঙে গেছে। বারেলির হাওয়ায় এখন একটা স্পষ্ট বার্তা ছিল, যে কেউ আইনের সাথে খেলবে, যাই হোক না কেন, তার শেষ নির্ধারিত। বন্ধুরা, পরের সকালে বারেলির হাওয়ায় অদ্ভুত নীরবতা ছিল। শহর জেগে উঠেছে, কিন্তু গতরাতের কার্যক্রমের খবর প্রত্যেক গলি মহল্লায় ছড়িয়ে গেছে। লোকেরা নিজেদের কাজে যাচ্ছিল, কিন্তু প্রত্যেকের জিভে একটাই কথা ছিল, নকল সাধু ধরা পড়েছে। যে লোকেরা বছরের পর বছর সেই বাবাকে মহাত্মা মেনে পূজা করেছে, তারা এখন অবাক। কাউকে রাগ ছিল, কাউকে লজ্জা, তো কাউকে স্বস্তি। সীম যাদব সকালে তাড়াতাড়ি তাদের অফিসে পৌঁছে গেল। টেবিলে ফাইলের স্তূপ ছিল। প্রত্যেক ফাইল কোনো না কোনো সত্যকে বর্ণনা করছিল। মেডিকেল রিপোর্ট, বয়ান, জব্দ তালিকা সবকিছু ক্রমানুসারে রাখা হচ্ছিল। সীমা যাদব প্রত্যেক কাগজ মনোযোগ দিয়ে দেখছিল। তাদের জানা ছিল যে আসল লড়াই এখন শুরু হয়েছে। গ্রেফতার সহজ অংশ ছিল, কিন্তু ন্যায়ে পৌঁছনো ধৈর্য এবং কড়াকড়ি দুটোই চায়। সেই সময় দারোগা রামখিলাবন ঘরে এলো। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে সন্তোষ ছিল। সে বলল যে সব পীড়িত মেয়েদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে। মহিলা পুলিশ তাদের সাথে আছে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এটা শুনে সীমা যাদব স্বস্তির শ্বাস নিল। তাদের জন্য সবচেয়ে জরুরি এটাই ছিল যে কারো সাথে আবার অন্যায় না হয়। কিছুক্ষণ পর এসডিএম শৈলেন্দ্র মিশ্রও পৌঁছল। তিনি আইনি প্রক্রিয়ার তথ্য দিল। আদালতে পেশির প্রস্তুতি, সরকারি উকিলের সাথে কথা এবং সাক্ষীদের নিরাপত্তা সবকিছু স্থির করা হচ্ছিল। সীমা যাদব স্পষ্ট বলল যে কোনো চাপ সহ্য করা যাবে না। যদি কোনো ফোন আসে বা সুপারিশ হয়, তাহলে সোজা তাদের বলা হোক। দুপুর হতে হতে খবর মিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে। কিছু চ্যানেল সেন্সেশন ছড়াতে চাইছিল, কিন্তু সীমা যাদব স্পষ্ট নির্দেশ দিল যে কোনো পীড়িতার পরিচয় প্রকাশ করা যাবে না। প্রেসের সামনে তিনি শুধু এতটা বলল যে আইন তার কাজ করেছে এবং আগেও করবে। তাদের শব্দে না রাগ ছিল, না দেখাবি, শুধু সত্য ছিল। ওদিকে জেলে কালু পুরোপুরি ভেঙে পড়েছে। যে লোকের সামনে লোকেরা মাথা নিচু করত, সে এখন শলখের পিছনে বসেছিল।
তার মুখ থেকে নকল আত্মবিশ্বাস অদৃশ্য হয়ে গেছে। জিজ্ঞাসাবাদে সে প্রথমে টালবাহানা করার চেষ্টা করল, তারপর অভিযোগ অন্যদের ওপর চাপাতে লাগল। কিন্তু প্রমাণ অনেক ছিল। প্রত্যেক ঠিকানা, প্রত্যেক রাস্তা, প্রত্যেক নাম সব পুলিশের কাছে ছিল। ছোটু ধীরে ধীরে সত্য উবলাতে শুরু করল। তাকে বুঝে গেল যে এখন বাঁচার কোনো রাস্তা নেই। সে বলল যে কিভাবে বছরের পর বছর বাবা আস্থার আড়ালে এসব করতে থাকল, কিভাবে ভয় এবং লোভ দিয়ে লোকদের ফাঁসানো হতো। তার কথা শুনে পুলিশের অনেক জওয়ানও স্তব্ধ হয়ে গেল। এত সবকিছু এবং কেউ বলার মতো নেই। সন্ধ্যায় সীমা যাদব পুলিশ লাইনে একটা ছোট মিটিং ডাকল। তিনি তাদের অফিসার এবং জওয়ানদের স্পষ্ট বলল যে এই মামলা এখানে শেষ হবে না। যে লোকেরা চোখ বন্ধ করেছে তাদেরও উত্তর দিতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে তাহলে তার ওপরও কার্যক্রম হবে। এটা শুনে সবাই মাথা নাড়ল। পরিবেশ গম্ভীর ছিল। যার থেকে ঝুঁকে চোখ বন্ধ করল। তাদের সামনে সেই মেয়েদের মুখ ঘুরে গেল, ভয়ে, সহমে, কিন্তু আশায় ভরা। এই আশাই তাদের শক্তি দিত। তাদের মনে পড়ল যে যদি সেই রাতে তুমি তাড়াহুড়ো করত তাহলে সম্ভবত এই সত্য কখনো সামনে আসত না। অনেকবার শক্তির চেয়ে বেশি জরুরি মন হয়। এই কথা আজ আবার প্রমাণিত হল। সীমা যাদব মনে মনে নিজেকে বলল যে এটাই পুলিশের আসল দায়িত্ব, দুর্বলের সাথে দাঁড়ানো। পরের দিন আদালতে পেশি হল। বাবা কালু এবং তার সাথীদের ন্যায়িক হেফাজতে পাঠানো হল। আদালত কড়া মন্তব্য করল এবং তদন্তকে দ্রুত রাখার আদেশ দিল। এই খবর পুরো জেলায় ছড়িয়ে গেল। লোকদের মনে আইনের জন্য ভরসা আরও গভীর হল। কয়েকদিন পর সীমা যাদবকে গুড়িয়ার সংবাদ মিলল। সে লিখেছে, দিদি, এখন ভয় লাগে না। এটা একটা ছোট্ট বাক্য ছিল, কিন্তু সীমা যাদবের জন্য সবচেয়ে বড় জয় এটাই ছিল। বারেলি ধীরে ধীরে তাদের স্বাভাবিক গতিতে ফিরে আসছিল। মন্দিরের ঘণ্টা আবার বাজতে লাগল। কিন্তু এখন লোকদের চোখ খোলা হয়ে গেছে। তারা জেনে গেছে যে ভেষ থেকে নয়, কর্ম থেকে মানুষ চেনা যায়। সীমা যাদব তাদের অফিসের ফাইল বন্ধ করে দাঁড়াল। তাদের জানা ছিল যে আগে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু আজ তিনি এটা প্রমাণ করেছে যে যদি নিয়াত সাফ হয় এবং হসলা মজবুত হয় তাহলে কোনো অন্ধকার সব সময়ের জন্য থাকে না। আইন তার রাস্তা তৈরি করেছে এবং ন্যায়ের এই গল্প এখন পুরো জেলার জন্য একটা শিক্ষা হয়ে গেছে। সময় ধীরে ধীরে সামনে বাড়তে লাগল। আদালতের তারিখগুলো পড়তে থাকল, সাক্ষীদের বয়ান লিপিবদ্ধ হতে থাকল এবং প্রত্যেক পেশির সাথে মামলা আরও মজবুত হতে লাগল। যে লোকেরা কখনো বাবাকে ভগবানের লোক মেনে মাথা নিচু করেছে তারাই এখন আদালতের বাইরে দাঁড়িয়ে সত্যকে নিজের চোখে দেখছিল। তাদের মুখে অনুতাপও ছিল এবং একটা নতুন বোঝাপড়াও যে অন্ধ বিশ্বাস মানুষকে অন্ধকারে নিয়ে যায়। সীমা যাদব প্রত্যেক শুনানির আগে ফাইলগুলো নিজে দেখত। তিনি চাইত যে কোনো কাগজে কমতি না থাকে। সরকারি উকিলের সাথে তিনি প্রত্যেক পয়েন্টে কথা বলত। কোন প্রমাণ কখন পেশ হবে, কোন বয়ান কিভাবে রাখা হবে। তাদের জানা ছিল যে অপরাধ যতটা ঘৃণ্য ততটাই মজবুত প্রস্তুতি দরকার। কোনো ঢিল ভবিষ্যতে কারোর জন্য বিপদ হয়ে উঠতে পারে। ওদিকে যে মেয়েদের বাইরে বের করা হয়েছে তাদের জীবনে ধীরে ধীরে আলো ফিরে আসছিল। কাউন্সেলিং সেশন চলছিল। কেউ প্রথমবার খোলাখুলি বলতে পারছিল, কেউ চুপ থেকেও স্বস্তি অনুভব করছিল। মহিলা পুলিশের উপস্থিতি তাদের ভরসা দিয়েছে। সেই সন্ধ্যায় সীমা যাদব তাদের অফিসে একা বসে চা খেল। বাইরে হালকা ঠান্ডা ছিল, জানালা থেকে আসা হাওয়ায় সুখ ছিল। তিনি দিনভরের দৌড়াদৌড়ির পর প্রথমবার নিজের জন্য সময় বের করল। তাদের মনে না গর্ব ছিল না ক্লান্তি, শুধু সন্তোষ ছিল। সন্তোষ এই কথার যে তিনি তাদের ইউনিফর্মের সম্মান রেখেছেন। দারোগা রাম খিলাভান ঘরে এলো। সে বলল যে গ্রামের কিছু বুড়ো আপনার সাথে দেখা করতে চায়। সীমা যাদব বাইরে এলো। বুড়োরা হাত জোড় করে ধন্যবাদ বলল। কেউ বলল, বেটি আজ ভরসা ফিরে এসেছে। এটা শুনে সীমা যাদবের চোখ ভিজে উঠল। তাদের লাগল যে এটাই এই চাকরির আসল উপার্জন। কয়েকদিন পর সীমা যাদবের নাম একটা মিটিংয়ে প্রশংসার সাথে নেওয়া হলো, কিন্তু তিনি এটাকে কখনো তাদের জয় মানেনি। তিনি জানত যে এটা টিম ওয়ার্ক ছিল। প্রত্যেক সিপাহী, প্রত্যেক অফিসার, প্রত্যেক সেই মেয়ে যে সাহস করে সত্য বলেছে, তাদের ছাড়া এই গল্প অসম্পূর্ণ থাকত। শহর এখন আগের মতো নয়। মন্দিরে ঘণ্টা বাজত, কিন্তু লোকদের চোখ খোলা ছিল। তারা প্রশ্ন করত, চিন্তা করত। বাচ্চাদের স্কুলে বলা হতে লাগল যে সঠিক ভুল চেনা জরুরি। এই পরিবর্তন ধীরে ধীরে ছিল, কিন্তু মজবুত ছিল। এক সন্ধ্যায় গুড়িয়া এবং কিছু মেয়ে সীমা যাদবের সাথে দেখা করতে এলো। তারা একটা ছোট কাগজ দিল যার ওপর লেখা ছিল, এখন আমরা ভয় পাই না।
সীমা যাদব সেই কাগজ সংরক্ষণ করে রাখল। তাদের জন্য এটা কোনো মেডেলের চেয়ে কম নয়। রাতে যখন তিনি বাড়ি ফিরতে লাগল, তাহলে আকাশ সাফ ছিল, তারা চমকাচ্ছিল। তাদের লাগল যেন অন্ধকারের পর সত্যিই উজ্জ্বলতা হয়। তিনি গাড়িতে বসতে গিয়ে ড্রাইভার মঙ্গল এবং গানম্যান পপ্পুর দিকে দেখল। তিনজন না বলে একে অপরকে বুঝে নিল। এই সফর শুধু রাস্তার নয়, দায়িত্বের ছিল। সীমা যাদব জানালা থেকে বাইরে দেখতে দেখতে চিন্তা করল যে অপরাধ কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু প্রত্যেক সঠিক পদক্ষেপ তাকে দুর্বল করে তোলে। তিনি মনে মনে স্থির করল যে আগে যতটা চ্যালেঞ্জ আসুক, তিনি আইনের রাস্তা থেকে সরবেন না। গাড়ি সামনে বাড়তে থাকল। বারেলির রাস্তায় রাত নামছিল, কিন্তু এবার ভয় নেই, শুধু একটা শিক্ষা ছিল যে যখন মন, ধৈর্য এবং সততা সাথে হয়, তাহলে কোনো মুখোশ দীর্ঘকাল টেকে না। এবং এই ভরসার সাথে কিন্তু যে সংযম রাখে সেই সঠিক রাস্তা পেয়ে যায়। বাবা কালু লোভ, নেশা এবং অহংকারে অন্ধ ছিল, তাই তার পতন নির্ধারিত ছিল। এবং সীমা যাদব সংযম এবং বিবেকে টিকে ছিল, তাই তাদের সিদ্ধান্ত সঠিক বেরিয়ে এলো। এই গল্প আমাদের আস্থা এবং অন্ধবিশ্বাসের ফারাকও বোঝায়। আস্থা সেই যাতে মানুষ ভালো কর্ম করে, অন্যদের ভালো চায় এবং সত্যকে গ্রহণ করে। কিন্তু অন্ধবিশ্বাস সেই যাতে মানুষ প্রশ্ন করা ছেড়ে দেয়, ভয়ের কারণে চুপ হয়ে যায় এবং ভুলকেও ভগবানের ইচ্ছা মেনে নেয়। নীতিশাস্ত্র বলে যে যেখানে প্রশ্ন করলে পাপ বলা হয়, সেখানে সত্য দমন করা হয়। এটাই কারণ যে বাবা মতো ছদ্মবেশী বছরের পর বছর টিকে যায়। লোকেরা চিন্তা করে কোথাও এটা সাধুর অপমান না হয়ে যায়, কিন্তু আসল কথা এটা যে ছদ্মবেশীদের সামনে নত হওয়া সাধুর সম্মান নয়, সমাজের ক্ষতি। এই গল্পের একটা বড় বার্তা এটাও যে আইন শুধু শাস্তি দেওয়ার নাম নয়। আইনের আসল কাজ হল দুর্বলকে নিরাপত্তা দেওয়া এবং ভয়ের পরিবেশ শেষ করা। সীমা যাদব পীড়িত মেয়েদের শুধু কেসের ফাইল মানেনি, বরং মানুষ মেনেছে। তিনি তাদের পরিচয় লুকিয়েছে, তাদের নিরাপত্তা করিয়েছে, কাউন্সেলিং করিয়েছে এবং তাদের নতুন শুরুর ভরসা দিয়েছে। নীতিশাস্ত্রে এটাকে রাজধর্ম বলা হয়েছে। শাসনের ধর্ম এটাই যে নির্বলের রক্ষা হয়, অত্যাচারীর ওপর নিষেধ লাগে এবং সমাজে ন্যায় স্থাপিত হয়। ন্যায়ের অর্থ শুধু অপরাধীকে ধরা নয়, বরং পীড়িতকে সম্মান ফিরিয়ে দেওয়াও। যখন কোনো মেয়ের মন থেকে ভয় সরে, তখনই আসল ন্যায় হয়। এইভাবে একটা আরও দোহা মনে পড়ে, যার মনে দয়া বাস করে সেই সত্যবীর, ভয় মিটায় যে জনের সেই সত্য ধনী। অর্থ এটা যে যার মনে দয়া আছে সেই সত্য সাহসী, এবং যে লোকদের ভয় মিটায় সেই আসল ধনবান। সীমা যাদব এটাই করেছে, তিনি ভয় মিটিয়েছে। বাবার গ্রেপ্তার থেকে বেশি বড় কথা এটা হয়েছে যে বারেলির লোকেদের ভরসা ফিরে এসেছে। লোকেরা বুঝতে লাগল যে ভেষ দেখে ভরসা করো না, কর্ম দেখে ভরসা করো। এই গল্প সমাজকে সতর্কতাও দেয়। সতর্কতা এটা যে ছদ্মবেশী লোকেরা সব সময় কোনো না কোনো রূপে মিলবে, কখনো সাধু হয়ে, কখনো নেতা হয়ে, কখনো বড়লোক হয়ে। যদি সমাজ চোখ বন্ধ রাখে, তাহলে এমন লোকেরা আবার মাথা তুলবে। তাই নীতিশাস্ত্র বলে যে প্রত্যেক ব্যক্তিকে 3টে কাজ অবশ্যই করা উচিত: দেখা, চিন্তা করা এবং সঠিক কথায় টিকে থাকা। দেখা অর্থাৎ সত্যকে চেনা, চিন্তা করা অর্থাৎ পরীক্ষা না করে ভরসা না করা, এবং সঠিক কথায় টিকে থাকা অর্থাৎ ভয় সত্ত্বেও সত্যের সাথে দেওয়া। এই 3টে কথা সমাজকে মজবুত করে। গল্পের নিচড় এটাও যে সাহস শুধু শক্তি দেখানোতে নয়, সাহস কখনো কখনো চুপ থেকে সঠিক সময়ের অপেক্ষা করাতে হয়, যাতে ভুল লোকের মূল পর্যন্ত পৌঁছানো যায়। সীমা যাদব রাতের অন্ধকারে এই ঝুঁকি নিয়েছে, কিন্তু সেই ঝুঁকি ভাবাবেগ নয়, সেটা দায়িত্ব ছিল। তিনি তাদের পদের অহংকার দেখায়নি, বরং তাদের কর্তব্যের বিবেক দেখিয়েছে। এটাই কারণ যে তাদের সিদ্ধান্ত জনতার জন্য উদাহরণ হয়ে গেছে। শেষে এই পুরো গল্পের সার এটাই: অপরাধ যতটা বড় হোক, যাই হোক না কেন, ধর্মের কাপড় পরে লুকিয়ে থাকুক, কিন্তু সত্য একদিন সামনে আসেই। এবং যখন সত্যের সাথে আইন এবং বিবেক দাঁড়ায়, তখন ছদ্মবেশের সাম্রাজ্য ভাঙে। এই গল্প আমাদের এটাই শেখায় যে সত্য ধর্ম সেই যা মানুষকে ভালো করে, সত্য সাধু সেই যে মর্যাদায় থাকে, এবং সত্য অফিসার সেই যে ভয়ের অন্ধকারেও ন্যায়ের আলো জ্বালায়। এটাই নীতিশাস্ত্রের বার্তা, এবং এটাই এই গল্পের শেষ নিচড়। বন্ধুরা, গল্প তোমাদের ঠিক লেগেছে তো ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের সবাইকে খুব খুব ধন্যবাদ।